আমার বিয়ে হয়েছে পারিবারিকভাবে। আমার হাসব্যান্ড কর্পোরেট জব করেন। আমি আর আমার হাসব্যান্ড মিলে আমাদের সংসার। আমাদের সংসারে আর কেউ নেই। আমার স্বামী সকালবেলা উঠেই অফিসে চলে যান। আর আমি ঘরের ভেতর সারাদিন একাকী কাজ করতে করতে বোরিং হয়ে যাই। কিন্তু আমার তো তখন আর সময় কাটে না, কিংবা স্বামী বাসায় এসেও আমারকে সঙ্গ দিতে চান না কিংবা সময় দিতে চান না। ক্লান্ত শরীর নিয়ে তিনি তার নিজের জন্যই সময় বের করতে পারেন না, আর আমাকে কি সময় দিবেন। তারপর আমার মাথায় ভূত ঢুকলো যে আমি টিকটকে ঢুকে আমি একজন মানুষকে খুঁজতেছিলাম যে আমাকে সঙ্গ দিবে। তারপর আমাদের পরিচয় হলো একটা ছেলের সাথে। সে ইয়াং একটা ছেলে, তার সাথে আমি প্রায়ই ইনবক্সে কথা বলতে বলতে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ হয়। তারপর আমরা বন্ধু হয়ে গেলাম। বন্ধু হওয়ার পর সে আমাকে একদিন ইনভাইট করলো তার সাথে গাজীপুরে একটা রিসোর্টে যাব। সেখানে রিসোর্টে আমি একা যাইনি। আমি ভাবছিলাম যে আমার হাজব্যান্ডের অফিস থেকে যখন পিকনিকে যাওয়া হতো ঠিক সেই রকম হতে পারে। তো আমি যাওয়ার সময় একা না গিয়ে আমার বান্ধবীকে নিয়ে গেলাম। বান্ধবীকে নিয়ে যাওয়ার পর গাজীপুর গিয়ে যা আমি দেখলাম তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ওই যে আমার যে বন্ধুটা আমাকে ইনভাইট করে নিয়ে গেল, ওইখানে তাদের একটা গ্রুপ টিম ছিল, যে গ্রুপ টিম নিয়ে গেছে সেখানে মেয়েরাও ছিল। অনেক মেয়েরাই ছেলেরা টিকটকের আড়ালে তাদের বিভিন্ন অবৈধ ব্যবসাকে সফল করতে যাচ্ছে। তো এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। ছেলেরা মেয়েরা মিলে রুম ডেট করতেছিল। আর একটা মেয়ে এসে আমাকে ওই আমার যে বন্ধুর সাথে পরিচয় হয়েছিল তার সাথে রুম ডেটে যাওয়ার জন্য অফার করলো, এবং ওই ছেলে এসে সরাসরি আমাকে আরেকটা অফার করলো, যেটা সে বলল যে দুবাইতে আমি মেয়েদের সাপ্লাই করি এবং ইন্ডিয়াতে মেয়েদের সাপ্লাই করি, তুমি কি আমার ব্যবসার পার্টনার হবে। তখন আমি তাকে বিভিন্নভাবেই অ্যাভয়েড করে গেলাম। যখনই আমি তাকে অ্যাভয়েড করলাম তখন সে দেখলাম একটু বিরক্ত বোধ হইল। কিন্তু সেখান থেকে বের হয়ে আসাটা আমার জন্য খুব কঠিন ছিল। সেই রিসোর্ট থেকে আমি আর আমার বান্ধবী মিলে কোনো মতে ফিরে আসলাম। ফিরে আসার পর আমি 2-3 দিন ওর সাথে কোনো যোগাযোগ করিনি। তারপর হঠাৎ করে সে আবার আমার সাথে যোগাযোগ করতে লাগলো। আমিও তার সাথে হোয়াটসঅ্যাপে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে লাগলাম। কিন্তু এক পর্যায়ে আমাদের সম্পর্কটা এমনভাবে চলে গেল যে বন্ধু থেকে আরও গভীরে। একদিন আমাকে সে রুম ডেটে ডাকে, তখন আমি তার সাথে রুম ডেট শেয়ার করি। তো সেদিন সে আমার অনুমতি নিয়েই কিন্তু ভিডিওটা করেছিল। সেই ভিডিওটা সে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে বলে আমাকে হুমকি দেয়, এবং হুমকি দেওয়ার পর তখন আমার ভেতরে ভয় ঢুকে যে আমি সোশ্যাল মিডিয়া কিংবা আমার সামাজিক পরিবেশে আমি একদম ভেঙে যাব। আমার পরিবারের কাছে আমি মুখ দেখাতে পারবো না। আমার সমাজ কিংবা আমার স্বামীর সাথেও যদি আমার সম্পর্কটা না থাকে, তারপরেও আমি আমার স্বামীর কাছে সম্মান নিয়ে থাকতে চাই, যদিও আমাদের ডিভোর্স হয়। তারপর সে যখন আমাকে এই অফারটা করলো, আমি আমার ওই বান্ধবীকে আমার এই গল্পটা শেয়ার করলাম যে সে এভাবে আমাকে হুমকি দিচ্ছে। তো আমার বান্ধবী আমাকে বলল, শুন, এখন তোর এই এই জগৎ থেকে বের হয়ে আসা উচিত। এই মুহূর্তে সাইবার ক্রাইম আমাদেরকে খুবই সহযোগিতা করতেছে, এবং পার্শ্ববর্তী থানাও আমাদেরকে সহযোগিতা করবে। তুই আমার সাথে চল। তো আমি তখনই থানায় চলে গেলাম। থানায় গিয়ে আমি একজন এসআই ভাইয়ার সাথে কথা বললাম। উনি আমাকে সম্পূর্ণ ডিটেলস শোনার পর আমাকে একটা অফার করলেন। বললেন, আপনি নেক্সট একটা রুম ডেটের কিংবা সিটিংয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করুন এবং ডেটটা ফিক্সড করে আমাকে জানাবেন, যে কোনোভাবে সে যেন আসে। সে যখনই আসলো ঠিক তখনই কিন্তু ওই ছেলেটাকে পুলিশ অ্যারেস্ট করে ধরে নিয়ে গেল। তো কাহিনীটা বলছিলাম, আমি একজনের প্রোগ্রাম দেখতেছিলাম। আরজে নীরবের প্রোগ্রাম দেখে একজন মহিলাকে আনা হয়েছে যার মাস্ক পরা ছিল, এবং তিনি তার জীবন গল্পগুলো বলতেছিলেন এভাবে। যারা টিকটক করেন তাদের জন্য
আমার একটা সাজেশন কিংবা আরজে নীরবের প্রোগ্রাম দেখে আমি এতটুকুই বুঝতে পারলাম যে সব জায়গায় কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ কিংবা আপনার সময় কাটানোর মাধ্যম হওয়া উচিত নয়। হ্যাঁ, আপনি কারো রিলস কিংবা ভিডিও দেখতে পারেন, কিন্তু আপনার জীবনের সাথে কাউকে জড়িয়ে নেবেন এটা একান্তই ভুল ধারণা। আর স্বামীদেরকে বলবো, ওই যে আপনার স্ত্রীকে সময় না দিয়ে আপনি আপনার জগৎ নিয়ে পড়ে আছেন, বেচারি কোথায় যাচ্ছে কি করতেছে আপনি খবরই নাই। সো সবাই সবার জায়গা থেকে আমার মনে হয় সচেতন হলে আমাদের সমাজ আরও উন্নত হবে। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, ফলো, শেয়ার দিয়ে সাথে থাকতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অভিনন্দন জানিয়ে আজকে এখানেই বিদায় নিলাম।